তো আজকে যেটা তোমাদের করাবো সেটা হচ্ছে যে আগের দিনকে তোমাদের তো এ সম্বন্ধে বলেছিলাম, ঠিক আছে, যে আমাদের কি কি যেটা আছে, যে বিশিষ্ট কিছু ব্যক্তিত্ব রয়েছে, সেই ব্যক্তিত্বগুলো সম্বন্ধে তোমাদেরকে বলেছিলাম, ঠিক আছে। তো আমাদের আজকে ফার্স্টে যেটা ভারতের সংবিধান রয়েছে, আজকে আমরা একটু সংবিধানের ক্লাস করবো, ঠিক আছে। আজকে আমরা সংবিধানের ক্লাস করব। এই সংবিধানের যে ক্লাসটা রয়েছে, সংবিধানের ক্লাসের একদম প্রথমের দিকে কিভাবে সংবিধানটা ফর্ম হয়েছে, কিভাবে সংবিধানটা তৈরি হয়েছে, সেই সব জিনিসগুলোকে নিয়ে আজকে আলোচনা হবে, ঠিক আছে। সংবিধান তৈরি হওয়া থেকে আমাদের শুরু করে কিছু ধারা উপধারা রয়েছে, ঠিক আছে, কিছু শিডিউল রয়েছে, সেই সব জিনিসগুলোকে নিয়ে আজকে আলোচনা করা হবে। প্লাস হচ্ছে রাজ্যের একটা হিস্ট্রি আমি বলবো, যে এই যে কোন রাজ্য কবে ফর্ম হয়েছে, কিভাবে ফর্ম হয়েছে, সেই সব জিনিসগুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো তাহলে ক্লাসটা স্টার্ট করা যাক। ভারতের সংবিধান, ঠিক আছে। ভারতের সংবিধান সম্বন্ধে কার কিরম ধারণা আছে মোটামুটি? এখানে যারা আছো তাদের কিরম ধারণা আছে মোটামুটি ভারতের সংবিধান সম্বন্ধে? বলো, ভারতের সংবিধান সম্বন্ধে কার কিরম ধারণা আছে বলো। এখানে কারা আছো একদম সংবিধান একদম বেসিক জায়গা থেকে শুরু করছো, মানে তাদের সংবিধান সম্বন্ধে অতটা ধারণাই নেই? আচ্ছা, শুভজিৎ রায়, ঠিক আছে। আচ্ছা, নমনীতা দুয়ারি, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, বাকি সুদেশনা, লিপিকা, শেখ হাবিবুল, তোমাদের কিরকম আছে? আচ্ছা আচ্ছা, লিপিকা, তারপর হচ্ছে শেখ হাবিবুল, তোমাদের কিরকম? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখো, সংবিধানটা যখন প্রথম থেকে আমরা শুরু করছি, তোমাদের ধারণাগুলোকেও রিভাইজ হয়ে যাবে তার সাথে, ঠিক আছে। আমরা তো জানি না তুমি কতটা কি জানো, হ্যাঁ, কিন্তু একদম প্রথম থেকে যখন শুরু করছি, যেমন আমাদের ইন্ডিয়ার হিস্ট্রিটা, মডার্ন হিস্ট্রি আমরা একদম প্রথম থেকে শুরু করছি, ঠিক সেই রকম ভাবে সংবিধানটা একদম প্রথম থেকে শুরু করছি, যাতে করে পুরো ধারণাগুলোকে সব ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, দেখো, প্রথম কথা, ভারতের সংবিধানটা কি রয়েছে? সংবিধান, সং মানে কি রয়েছে? সং মানে হচ্ছে কি, একটা হচ্ছে সংঘবদ্ধ, ঠিক আছে। কার আনমিউট করা আছে একটুখানি মিউট করে দাও, আনমিউট যাদের করা আছে তাদের মিউট করে দাও প্লিজ। আনমিউট যাদের করা আছে তারা একটু মিউট করে দাও প্লিজ প্লিজ। সং কথাটা মানে হচ্ছে সংঘবদ্ধ, আর বিধান, বিধান মানে কি হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন। মিউট করে দাও, মিউট করে দাও, নাহলে অসুবিধা হবে বাবু। যাদের আনমিউট করা আছে তাদেরকে মিউট করে দাও, যখন বলবে তখন তোমরা আনমিউট করে বলবে, নাহলে অসুবিধা হবে। সং কথাটা মানে হচ্ছে সংঘবদ্ধ, আর বিধান মানে হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন। কোনো একটা পার্টিকে কোনো একটা কিছু চালাতে গেলে আমাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনে কিন্তু দরকার হয়। রুলস অ্যান্ড রেগুলেশন ছাড়া কিন্তু আমরা কিছু করতে পারি না, ঠিক আছে। তো প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমাদের একটা রুলস অ্যান্ড রেগুলেশনের দরকার হয়। সংবিধান মানে সেই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো, যেগুলো ভারতের একটা মোটামুটি একটা ইয়ে করবে, ঠিক আছে। ভারতকে একটা দেশটাকে চালাতে গেলে যে কি কি ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন দরকার সেগুলো। এখন ভারতের সংবিধানের কতগুলো বৈশিষ্ট্য আছে। প্রথম কথা, ভারতের সংবিধানটা কি সংবিধান? একটা হচ্ছে লিখিত সংবিধান, হ্যাঁ। কি সংবিধান রয়েছে? একটা হচ্ছে লিখিত সংবিধান, ঠিক আছে। আর একটা হচ্ছে কি অলিখিত সংবিধান, ঠিক আছে, অলিখিত সংবিধান। এই যে অলিখিত সংবিধানের কথাটা বলছি, অলিখিত সংবিধান, এইটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি অলিখিত সংবিধান। লিখিত সংবিধানের যদি উদাহরণ দেওয়া হয় তাহলে কিন্তু ভারতের সংবিধান। তোমাকে যদি কেউ বলে যে লিখিত সংবিধানের একটা উদাহরণ দাও, তাহলে কিন্তু তুমি বলতে পারো ভারতের সংবিধান। আর যদি বলে কেউ অলিখিত সংবিধানের একটা উদাহরণ দাও, অলিখিত সংবিধানের উদাহরণ দাও, তাহলে সেটা কিন্তু হচ্ছে ব্রিটিশ সংবিধান। অলিখিত সংবিধানটা কি রয়েছে? ব্রিটিশ সংবিধান। আর যে লিখিত সংবিধানটা সেটা হচ্ছে কি ভারতের সংবিধান। আচ্ছা, প্রথম কথা, এই যে সংবিধানটা যে একটা তৈরি হবে, সংবিধানটা একটা তৈরি হবে, সেইটা প্রথম কে বার করেছিল? আইডিয়াটা অনেকবার পরীক্ষায় কোশ্চেন আসে।
যে আমাদের সংবিধানটা যে রচনা করতে হবে, সেই ধারণাটা কে এনেছিল? সেই ধারণাটা এনেছিল 1934 সালে। 1934 সালে কে এনেছিল? এম এন রয়। ইনি কিন্তু যে সংবিধান রচনা করতে হবে সেইটা ধারণাটা এনেছিল। এর আগে তোমাদেরকে পড়িয়েছি 1928 সালে, 1928 সালে হয়েছিল নেহেরু রিপোর্ট। এই নেহেরু রিপোর্টেও কিন্তু ভারতের সংবিধানের কথাটা লেখা ছিল যে ভারতের সংবিধানটা ভারতের দ্বারাই রচনা করা হবে। তারপরে 1934-এ এম এন রয় বলল যে না, ভারতের সংবিধানটা একটা রচনা করতে হবে। এখন ভারতের সংবিধানটা যখন রচনা করতে হবে তখন তো এমনিভাবে রচনা হয় না, একটা প্রস্তাব পাস হলো এই সংবিধানটা রচনা করবার জন্য। সংবিধানটা রচনা করবার জন্য একটা প্রস্তাব পাস হলো। সেই প্রস্তাবটার নাম কি? 1940 সালের, 1940 সালের কি রয়েছে? আগস্ট প্রপোজাল। 1940 সালের কি রয়েছে? আগস্ট প্রপোজাল। তাহলে 1940 সালের যে প্রস্তাবটা যেটা পাস হলো, 1940 সালে যে প্রস্তাবটা পাস হলো সেই প্রস্তাবটার নাম হচ্ছে আগস্ট প্রস্তাব। ঠিক আছে। তারপরে 1942-তে, 1942-তে তখন ইংল্যান্ডের একটা প্রধানমন্ত্রী ছিল, তার নাম হচ্ছে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। যখন বলা হলো ভারতের সংবিধানটা ভারতীয়দের রাজাদের দ্বারা রচিত হবে, 1942 সালে ক্রিপসের নেতৃত্বে একটা ক্যাবিনেট মিশন ভারতে পাঠানো হলো। তো কথা হচ্ছে ক্রিপসের ক্যাবিনেট মিশনটা যখন ভারত থেকে ঘুরে এলো তখন এটাই বলল যে ঠিক আছে, আমাদের একটা সংবিধান রচনা করতে হবে, তবে এখন তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছে, তাহলে এখন রচনা করা যাবে না। ঠিক আছে, দেখো আমি পুরো হিস্ট্রিটা কিন্তু তোমাদের সামনে বলছি সংবিধানটা কিভাবে। হ্যাঁ বলো। 1942 সালে স্যার ট্র্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে একটা ক্যাবিনেট মিশন ভারতবর্ষে পাঠানো হলো। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, স্যার স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে একটা ক্যাবিনেট মিশন ভারতে পাঠানো হলো। হুম, ঠিক আছে। তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিল? ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল, যখন এটা বলা হলো আমি এটাও বলে দিই, তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল উইনস্টন চার্চিল। ঠিক আছে, উইনস্টন চার্চিল। তো চার্চিল কি করলো? দেখো আমাদের যেমন কি রকম হয়, আমাদের দেখো দেশের একটা প্রধানমন্ত্রী থাকে, তো প্রধানমন্ত্রীর আন্ডারে যে মিনিস্টারগুলো থাকে তাদেরকে কি বলা হয়? ক্যাবিনেট মিনিস্টার। পুরো ক্যাবিনেট মিনিস্টারটাকে চেয়ার করে কে? প্রাইম মিনিস্টার। তাহলে প্রাইম মিনিস্টার কে ছিল? উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিলের যে ক্যাবিনেট মিশনটা ছিল সেইটার নাম হচ্ছে স্ট্যাফোর্ড ক্রিপস। হ্যাঁ, সেই স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে একটা ক্যাবিনেট মিশন ভারতবর্ষে পাঠায়। আচ্ছা আমার সবাই সাউন্ডটা সবার কাছে ক্লিয়ার শোনা যাচ্ছে তো? ঠিক আছে, সাউন্ডের কোনো প্রবলেম হলে আমাকে বলবেন। আমি একটু আস্তে আস্তে বলছি যাতে করে জিনিসটা পুরো জিনিসটা ক্লিয়ার হয়। তো এখন কথা হচ্ছে স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে একটা ক্যাবিনেট মিশন পুরো ভারত পাঠানো হলো। ক্রিপস তখন, এবারে দেখো তুমি একটা কাউকে ধরো কোনো দায়িত্ব দিয়ে কাউকে কোনো দেশে পাঠিয়েছো, তখন তুমি যদি কোনো তোমার পার্সনকে কোনো একটা দায়িত্ব দিয়ে কোনো দেশে পাঠাও, সেই দেশ থেকে ঘুরে এসে রিপোর্টটা কার কাছে জমা দেবে? নিশ্চয়ই তোমার কাছে জমা দেবে। ক্রিপস ভারতবর্ষ থেকে ঘুরে এসে চার্চিলের কাছে এই প্রস্তাব পাস করলো যে এখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছে, ভারতের সংবিধানটাকে ভারতের দ্বারাই রচিত হবে, ওদেরকেই দেওয়া হবে, বাট এখন ঠিক হবে না, কারণ এখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছে, দেশটা পুরো টার্মোয়েল একটা কন্ডিশনে রয়েছে। তারপরে উইনস্টন চার্চিল তারপর থেকে পিএমটা সরে গেল। কে পিএম এলো? 1946 এর কথা বলছি। সেই পিএমটার নাম হচ্ছে ক্লেমেন্ট অ্যাটলি। নাম কি? ক্লেমেন্ট অ্যাটলি। ঠিক আছে। এই ক্লেমেন্ট অ্যাটলিটিকে আর একটা কথা কি বলা হতো? ভারত বন্ধু। কি বলা হতো? ভারত বন্ধু। কেন ভারত বন্ধু বলা হতো? কি কারণে? নিশ্চয়ই কিছু একটা ভারতের সাপোর্টের জন্য কাজ করেছিল, তার জন্যই তাকে ভারত বন্ধু বলা হতো। 1946-এ এই ক্লেমেন্ট অ্যাটলিও একটা ক্যাবিনেট মিশন পাঠায়। 1946-এ ক্লেমেন্ট অ্যাটলি যে ক্যাবিনেট মিশনটা পাঠায় সেটা পুরোপুরি সাকসেসফুল হয়। সেখানে পুরো ক্যাবিনেট মিশন এটা বলে
সংবিধান ভারতের দ্বারা রচনা করতে হবে, দ্যাট ইজ শিওর, কিন্তু সেই প্রসিডিওরটার জন্য একটা পরিষদ গঠন করতে হবে। সেই পরিষদটার নাম কি? সেই পরিষদটার নাম হচ্ছে গণপরিষদ। কি গঠন করতে হবে 1946-এ? কি গঠন করতে হবে? গণপরিষদ। এই গণপরিষদটার আর একটা নাম কি? কনস্টিটিউটেন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউটেন্ট অ্যাসেম্বলি। এই গণপরিষদটা গঠন করতে হবে। হ্যাঁ, 1946-এ কি গঠন করতে হবে? একটা গণপরিষদ গঠন করতে হবে বা কনস্টিটিউটেন্ট অ্যাসেম্বলি গঠন করতে হবে। এই পুরো সংবিধান, যা কিছু সংবিধান রচনার কাজ এই গণপরিষদই পুরোপুরি দায়িত্ব নিয়ে করবে। ঠিক আছে, আর হলো সেটা। তো গণপরিষদের টোটাল তখন যখন গঠন করা হলো, তখন এই গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল? খুব ইম্পর্টেন্ট, অনেকবার WBCS হয়ে এসছে। 1946-এ যখন গণপরিষদ গঠন করা হলো, গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল? 389। একদম ভালো করে মাথায় রেখে দেবে, 389। ঠিক আছে, এগুলোকে নোট ডাউন করবে। আমার একটা নবনীতারই মনে হয় আগের একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো, যে ক্লাসে পুরো যেগুলো হয়েছে সেগুলো নোট ডাউন করে রেখেছে। তোমরাও এরকম নোট ডাউন করে তোমাদের যে ছবিগুলোকে গ্রুপে হোয়াটসঅ্যাপ করবে, তাতে করে তো আমরাও বুঝতে পারবো যে তোমরা জিনিসটাকে পড়ছো বা সিরিয়াসলি নিচ্ছ, বা তোমাদের কি প্রবলেম আছে না আছে সেগুলোকে ফেস করো তোমরা। এই নয় যে পড়িয়ে দেওয়া হয়ে গেল সেটাকে নিয়ে আর কোনো কাজ করলে না, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আমরাও যেমন করাচ্ছি, তোমাদেরকে একটু সিরিয়াস হয়ে কিন্তু আমাদের সাথে কোঅপারেট করতে হবে। কিছু নয়, এই জিনিসগুলো রেকর্ডিং তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা পজ করে 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 খাতায় নোট ডাউন করা দিয়ে সেগুলোকে খাতায় নোট সলভ করে তোমরা সেটাকে ছবি তুলে হোয়াটসঅ্যাপ করো, গ্রুপে পাঠাও, তাহলে তো আমরাও বুঝতে পারবো যে তোমরা পড়ছো। প্লাস তোমাদের যদি কিছু কোয়ারি থাকে সেগুলোও তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ক্লাসটাকে আরো কিভাবে করালে হয় স্যার, ওই পার্টটাকে আরেকটুখানি পড়ালে হয়, এইটা সেটা তোমাদের যে কোয়ারি বা তোমাদের যে রিকোয়ারমেন্টগুলো, তোমাদের কিন্তু ফুল ফ্রিডম আছে সেইগুলোকে তোমাদের কোয়ারিগুলো লেখা বা সেইগুলোকে সম্বন্ধে জিজ্ঞেস করা। সেইটার জন্য আমি তোমাদেরকে সবসময় ওয়েলকাম করে রাখছি এবং সেই জন্য তোমাকে পুরো লিবার্টি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু এটাকে কাজে লাগাও। তো টোটাল গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত? 389। তার মধ্যে কি হয়েছিল দেখো, এই 389-এর মধ্যে একটা স্প্লিট আপ আছে। 296 জন সদস্য। 296 জন সদস্য কোথা থেকে আসে? প্রাদেশিক আইনসভা থেকে আসে। কোথা থেকে আসে? প্রাদেশিক আইনসভা থেকে। 296 জন সদস্য কোথা থেকে আসে? প্রাদেশিক আইনসভা থেকে। আর একটা কি হয়, চারজন কি হয়? চারজন কি হয়? চিফ কমিশনার শাসিত অঞ্চল থেকে আসে। চিফ কমিশনার শাসিত অঞ্চল থেকে আসে। হ্যাঁ, তাহলে কি বললাম? 296 জন হচ্ছে প্রাদেশিক আইনসভা থেকে আসে। আচ্ছা, এবারে কথা হচ্ছে কি, 296 জন প্রাদেশিক আইনসভা থেকে আসে। আচ্ছা সরি, 296 জন। তো এখানে আর একটা হচ্ছে চিফ কমিশনার শাসিত অঞ্চল থেকে নয়, এটা একটু জেনে রেখে দাও। এটা হচ্ছে 11টা হচ্ছে গভর্নর শাসিত প্রদেশ থেকে আসে। 11টা কি হচ্ছে? গভর্নর শাসিত প্রদেশ থেকে আসে। গভর্নর, 11টা গভর্নর শাসিত প্রদেশ থেকে আসে। তাহলে প্রাদেশিক আইনসভা থেকে কতজন এসেছিল? 296 জন। 11টা কি এসেছিল তোমার গভর্নর শাসিত প্রদেশ থেকে। তাহলে 296 প্লাস 11 যোগ করো, 6 একে 7, 9 একে 10 0, 307 জন হচ্ছে। এবারে 389 থেকে 307 জনকে বাদ দাও, তাহলে কত হচ্ছে বাবু? 7 2 9 হচ্ছে, 8 হচ্ছে, তাই না? 82 জন। এই 82 জন কোথা থেকে আসে? বিভিন্ন ইউনিয়ন টেরিটরি থেকে আসে। ঠিক আছে, সেখান থেকে যেগুলোকে মনোনীত করা হয়েছিল সেটা আসে। তাহলে গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল? প্রথম 389 জন। গণপরিষদটা তাহলে কবে গঠন করা হয়েছিল? 1946 সালে। এবারে একটা প্রশ্ন এখানে আসতে পারে, গণপরিষদটা গঠন করা হয়েছিল 1946-এ মানলাম, ঠিক আছে। গণপরিষদটা কি গঠন করে এমনি শুধু ফেলে রেখে দেওয়া হলো? গণপরিষদের কোনো কাজ নেই? কোনো কাজ নেই গণপরিষদে? অবশ্যই কাজ আছে। কি কাজ আছে? গণপরিষদের একটা প্রথম অধিবেশন হয়েছিল, যে গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল। কবে অধিবেশনটা হয়েছিল? না, 9th ডিসেম্বর। 9th ডিসেম্বর কবে? 1946। 9th ডিসেম্বর 1946-এ গণপরিষদের প্রথম অধিবেশন বসে।
কিন্তু 300 কত রয়েছে, 389 জন সদস্য। হ্যাঁ, এর মধ্যে টোটাল কত সদস্য এই 9 ডিসেম্বর 1946-এ যোগদান করেছিল? মাত্র 211 জন সদস্য যোগদান করেছিল। তাহলে কারা বয়কট করেছিল? কারা বয়কট করেছিল? মুসলিম লীগ বয়কট করেছিল। কারা বয়কট করেছিল? মুসলিম লীগ বয়কট করেছিল। তাহলে প্রথম অধিবেশন 9 ডিসেম্বর 1946, কতজন? 211 জন সদস্য। কারা বয়কট করেছিল? মুসলিম লীগ বয়কট করেছিল। 9 ডিসেম্বর 1946-এ একটা যখন প্রথম অধিবেশন বসে, তখন একটা চেয়ারম্যান একজনকে রাখা হয়। কাকে রাখা হয় চেয়ারম্যান হিসাবে? মনে রাখবে, সচ্চিদানন্দ সিনহা। সচ্চিদানন্দ সিনহা। সচ্চিদানন্দ সিনহকে, সচ্চিদানন্দ সিনহ হচ্ছে গণপরিষদের সব থেকে প্রবীণতম সদস্য। কি? সব থেকে প্রবীণতম সদস্য, তাকে চেয়ারম্যান হিসাবে রাখা হয়। ঠিক আছে। কিন্তু গণপরিষদের প্রথম সদস্য হিসাবে, মানে অস্থায়ী সদস্য হিসাবে রাখলেও, দেখো অস্থায়ী সদস্য বেশি দিন থাকে না। অস্থায়ী সদস্যরা কি? ধরো তোমাদের ক্লাব আজকে একটা রক্তদান শিবির করেছে, তার জন্য একটা মিটিং অর্গানাইজ করে, ক্লাবের সেক্রেটারি নেই, তখন তুমি কি করলে? সেই সেক্রেটারি রোলটা প্লে করলে। তুমি তো আর পার্মানেন্ট সেক্রেটারি নও রে ভাই। যদি সেক্রেটারি চলে আসতো তাহলে তোমাকে সেই জায়গাটা দেওয়া হতো না। সেক্রেটারির অ্যাবসেন্সে তোমাকে সেই জায়গাটা দেওয়া হচ্ছে। সেক্রেটারি যখন চলে আসবে তখন তুমি নিশ্চয়ই সেই জায়গাটা পাবে না। এবারে এই কি হলো 1946-এ, 1946-এর 11ই ডিসেম্বরের কথা বলছি। 1946-এ 11ই ডিসেম্বরের কথা বলছি। কি করা হলো? ডাক্তার রাজেন্দ্র প্রসাদকে একদম পার্মানেন্ট চেয়ারপারসন করা হলো। কাকে রাখা হলো? ডাক্তার রাজেন্দ্র প্রসাদকে একদম পার্মানেন্ট চেয়ারপারসন করা হলো। আর যদি বলো ভাইস চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হলো? ভাইস চেয়ারপারসন, সব টাইম ইনফরমেশন দিয়ে রাখছি, কারণ এখন পরীক্ষার প্রশ্ন কিন্তু অনেক ডিপে করছে ভাই, সেই জন্য আমি পুরোটাই পড়িয়ে রাখছি। রাজেন্দ্র প্রসাদকে চেয়ারপারসনটা এখন শুধু দিচ্ছে না, তার সাথে ভাইস চেয়ারম্যানটাও জেনে রাখতে হবে। ভাইস চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হলো? এইচ.সি. মুখার্জিকে নিযুক্ত করা হলো। এইচ.সি. মুখার্জিকে নিযুক্ত করা হলো। ঠিক আছে। তাহলে 11ই ডিসেম্বর ডাক্তার রাজেন্দ্র প্রসাদ আর এইচ.সি. মুখার্জিকে নিযুক্ত করা হলো। বলো এইটুকু কার কি অসুবিধা আছে? বলো, এইটুকু বুঝতে পেরেছো সবাই? এটুকু বুঝতে পেরেছো? সুরেশনা দত্ত বলছে ইয়েস স্যার, ক্লিয়ার ক্লিয়ার। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে তো ব্যাপারটা আস্তে আস্তে? একদম ঠিক আছে। তাহলে 11ই ডিসেম্বর ডাক্তার রাজেন্দ্র প্রসাদ আর এইচ.সি. মুখার্জিকে রাখা হলো। এইবারে কথা হচ্ছে কি, তাহলে আমি কি বললাম দেখো, ডেটাটা দেখো কি হলো। 9 ডিসেম্বর, 11ই ডিসেম্বর বলে দিলাম না? 9 ডিসেম্বরটা করা হলো। একটু মিউট করো, মিউট করো, মিউট করো, মিউট করো। হুম। তাহলে 9 ডিসেম্বরটা কি করা হলো? 9 ডিসেম্বরটা কি হলো? একটা চেয়ারপারসন হিসেবে সচ্চিদানন্দ সিনহ। 11 ডিসেম্বর পার্মানেন্ট চেয়ারপারসন। এবারে হচ্ছে 13ই ডিসেম্বরের গল্প এসো। 13ই ডিসেম্বর তাহলে কি করা হলো? 13ই ডিসেম্বর জওহরলাল নেহেরু অবজেক্টিভ রেজলিউশন পাস করলো। কি করলো 13ই ডিসেম্বর? অবজেক্টিভ রেজলিউশন পাস করলো। অবজেক্টিভ রেজলিউশন পাস করলো। খুব ইম্পর্টেন্ট, অবজেক্টিভ রেজলিউশন কবে পাস করা হয়েছিল? 13ই ডিসেম্বর। 13ই ডিসেম্বর কিন্তু অবজেক্টিভ রেজলিউশন পাস করা হলো। এই যে অবজেক্টিভ রেজলিউশনটা পাস করা, অবজেক্টিভ রেজলিউশনটা কি? এটা মনে রাখবে, উদ্দেশ্য বিষয়ক। ঠিক আছে, উদ্দেশ্য বিষয়ক কমিটির প্রস্তাবনা। উদ্দেশ্য বিষয়ক কমিটির প্রস্তাবনা। এবারে দেখো 13ই ডিসেম্বর অবজেক্টিভ রেজলিউশন পাস করা হলো। এই অবজেক্টিভ রেজলিউশনটা কিসের জন্য আমাদের কাজে লাগে? তোমরা যখন ছোটবেলায় বই পড়েছো, তখন আমরা যারা যারা এখানে বেঙ্গল বোর্ডে পড়েছো তারা হয়তো জানো, যখন আমাদের কোনো বই দেয়া হতো সেখানে একটা প্রস্তাবনার জায়গা থাকতো, থাকতো না? একটা প্রস্তাবনার জায়গা থাকতো, থাকতো তো? হ্যাঁ,
একটা প্রস্তাবনার জায়গা থাকতো, থাকতো তো। সেই প্রস্তাবনার জায়গাটাতে কি বলা হতো যে আমরা ভারতের জনগণ, উই দ্য পিপল অফ ইন্ডিয়া বলে একটা থাকতো। এইটাই কিন্তু অবজেক্টিভ রেজলিউশনের সাথে মানে যুক্ত। 13ই ডিসেম্বর জওহরলাল নেহেরু যে অবজেক্টিভ রেজলিউশনটা পাস করলো, সেইটাই কি হলো, সেইটাই কি হলো দেখো বলে দিচ্ছি, সেইটাই হয়ে গেল 22শে জানুয়ারি। 22শে জানুয়ারি 1947-এ কি করা হলো, প্রস্তাবনার আকার ধারণ করলো। ঠিক আছে, তাহলে 13ই ডিসেম্বর যে উদ্দেশ্য বিষয়ক কমিটির প্রস্তাবনাটা পাস করলো, সেইটা কবে প্রস্তাবনার আকার ধারণ করলো, 22শে জানুয়ারি 1947। ঠিক আছে, 22শে জানুয়ারি 1947-এ কি হলো, এটা প্রস্তাবনার আকার ধারণ করলো। ঠিক আছে, আচ্ছা এবারে কথা হচ্ছে কি যে আমাদের একটা যে সংবিধানটা যে রচনা করা হবে, সংবিধানটা রচনা করার জন্য একটা কমিটি গঠন করা হয়। ঠিক আছে, সংবিধানটা যে রচনা করা, আমি কি বললাম যে ভারতের সংবিধানটা হচ্ছে সেটা সব থেকে বড় লিখিত সংবিধান। ঠিক আছে, ভারতের সংবিধানটা হচ্ছে সব থেকে বড় লিখিত সংবিধান। আর যদি বলো যে সব থেকে অলিখিত সংবিধানটা কি, সেটা আমি তোমাদেরকে বললাম যে ব্রিটিশ সংবিধান। ঠিক আছে, এবারে আমাদের একটা জানতে হবে যে একটা যে খসড়া কমিটি গঠন করা হলো বা ড্রাফটিং কমিটি গঠন করা, আচ্ছা 22শে জানুয়ারি 1947 তাহলে প্রস্তাবনাটা পেশ হলো। এবারে কথা হচ্ছে একটা ড্রাফটিং কমিটি গঠন করা হলো। ড্রাফটিং কমিটিটা কবে গঠন করা হলো, 29 জানুয়ারি 1947। কি কমিটি গঠন করা হলো, ড্রাফটিং কমিটি। ড্রাফটিং কমিটি কি করবে, বিভিন্ন এদের কাজটা কি ছিল, বিভিন্ন দেশের সংবিধানটা একত্র করবে। যেমন ড্রাফটিং কমিটিকে বলা হলো তোমরা ইউএস এর সংবিধান দেখবে, তোমরা কি হবে, তোমরা ব্রিটিশের সংবিধানটা দেখবে, তোমরা চায়নার সংবিধান দেখবে, তোমরা জাপানের সংবিধান দেখবে, তোমরা অস্ট্রেলিয়ার সংবিধান দেখবে। এইরকম করে বিভিন্ন দেশের সংবিধানটাকে একত্রিত করা হবে। ঠিক আছে, বিভিন্ন দেশের সংবিধানটাকে একত্রিত করা হবে। এইটা হয়ে গেল ড্রাফটিং কমিটি, এই জন্যই রিক্রুট করা হলো। সেটা কবে, 29 জানুয়ারি হচ্ছে 1947। এবারে কথা হচ্ছে তাহলে এবারে ড্রাফটিং কমিটি চেয়ারম্যান হিসেবে কাকে রাখা হলো, ডক্টর বি আর আম্বেদকরকে। এবারে কথা হচ্ছে কি, এই যে ড্রাফটিং কমিটি তাহলে কবে রিপোর্টটা পেশ করলো, আগে রিপোর্টটা পেশ করলো সেটা কবে আসি, তারপরে কথা হচ্ছে এটা কবে অ্যাকসেপ্টেড হলো সেটা আমরা আসবো। ঠিক আছে, কবে রিপোর্টটা পেশ করলো ড্রাফটিং কমিটি, মনে রাখবে। তাহলে ড্রাফটিং কমিটির কাজ তোমরা বুঝতে পেরেছো যে বিভিন্ন দেশের সংবিধানকে একত্রিত করে করা। এবারে ড্রাফটিং কমিটিকে 29 আগস্ট 1947 তো রিক্রুট করা হলো, কিন্তু রিপোর্টটা পেশ করলো 27শে অক্টোবর 1947 এর রিপোর্টটা পেশ করলো। 27শে অক্টোবর 1947 কি হলো, একটা রিপোর্ট পেশ করলো। ঠিক আছে, সেই রিপোর্টটা যখন পেশ করলো, সেইটা অ্যাকসেপ্টেড হতে কত সময় লাগলো না, 1949 সালের 26শে নভেম্বর সেটা অ্যাকসেপ্টেড হলো। ঠিক আছে, 1949 সালের খুব ইম্পর্টেন্ট দুটো ডেট, কবে সংবিধানটা অ্যাকসেপ্টেড হলো গণপরিষদে, 1949 সালের 26শে নভেম্বর। আর কনস্টিটিউশন, এই যে সংবিধানটা কবে ইনাগুরেট করা হলো, 1950 সালের 26শে জানুয়ারি। 1950 সালের 26শে জানুয়ারি এটাকে ইনাগুরেট করা হলো। ঠিক আছে, এখন কথা হচ্ছে এবারে কথা হচ্ছে কি যে একটা জিনিস বুঝতে হবে যে এই যে 1946 থেকে আপনি একদম 1949-এ চলে যাচ্ছেন, 1950-তে চলে যাচ্ছেন, তার মাঝখানে কি কিচ্ছু হয়নি? কে বলেছে কিছু হয়নি? অনেক কিছু হয়ে গেছে ভাই।
আমাদের WBCS এ প্রত্যেক বছর একটা কোশ্চেন আসে। 1946 এ একটা গঠন হয়েছিল, খুব ইম্পর্টেন্ট জিনিস। 1946 এর কি হয়েছিল? 2 সেপ্টেম্বর। কি গঠন করা হয়েছিল? ইন্টিরিম গভর্নমেন্ট। কি গঠন করা হয়েছিল? ইন্টিরিম গভর্নমেন্ট। এই ইন্টিরিম গভর্নমেন্টটার নাম কি? যদি বাংলায় বলা যায়, অন্তর্বর্তীকালীন সরকার। ঠিক আছে? মানে আমাদের কি হলো যে এরা অন্তর্বর্তীকালীন সরকার মানে কি? কিছু দিনের সরকার। একটা প্রত্যেকটা তোমরা যখন কোনো কাজ করবে, যখন তোমাদের গভর্নমেন্ট সার্ভিস পাবে, তোমাদের একটা প্রবেশন পিরিয়ড থাকবে। সেই প্রবেশন পিরিয়ডটা কেটে গেলে তারপরে কিন্তু তোমরা পার্মানেন্ট হতে পারবে। ইন্টারিম গভর্নমেন্টটাই সেরকমই ছিল, অন্তর্বর্তীকালীন সরকার। এরা কিন্তু কিছু দিনের জন্য প্রবেশন পিরিয়ডে ছিল। হ্যাঁ, প্রবেশন পিরিয়ডে এরা এক একজন এক একটা দায়িত্বে ছিল। তারপরে এদেরকে একটা কি করা হলো? রিক্রুট করা হলো। এখন কথা হচ্ছে কি যে 1946 এ যে প্রবেশন পিরিয়ডটা ছিল বা অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমি বলতে চাইছি, কে কোন দায়িত্ব ছিল? দেখো, অনেকে দায়িত্ব ছিল, কিন্তু মেন কতগুলো জিনিস তোমাদের জানতে হবে। যেমন প্রথম একটা ডিপার্টমেন্ট আসি, স্বরাষ্ট্র। স্বরাষ্ট্র স্বরাষ্ট্র তথ্য ও সম্প্রচার মন্ত্রী। স্বরাষ্ট্র তথ্য সম্প্রচার মন্ত্রী, এটা কে ছিল? বল্লভভাই প্যাটেল। কে ছিল? বল্লভভাই প্যাটেল। স্বরাষ্ট্র তথ্য ও সম্প্রচার মন্ত্রী কে ছিল? বল্লভভাই প্যাটেল। ঠিক আছে। আচ্ছা, খাদ্য ও কৃষি কে ছিল? খাদ্য ও কৃষি কে ছিল? রাজেন্দ্র প্রসাদ। কে ছিল? রাজেন্দ্র প্রসাদ। তোমরা সব বুঝতে পারছো তো? ক্লাসটা ভালো লাগছে তো? হুম। বাকিদের সবার কি হবে, কিরকম লাগছে? সব ভালো লাগছে তো ক্লাসটা? বাকিরা একটু বলো। শুভজিৎ, কিরম লাগছে? শুভজিৎ, মোহন, দীপিকা? হুম, ঠিক ঠিক আছে, ওকে। তো এবারে কি হচ্ছে, খাদ্য আর কৃষি দপ্তরে কে ছিল? রাজেন্দ্র প্রসাদ। স্বরাষ্ট্র ও তথ্য সম্প্রচার মন্ত্রী কে ছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে। শ্রম দপ্তরটা কি রয়েছে? যোগজীবন রাম। শ্রম দপ্তরটা কে ছিল? যোগজীবন রাম। যোগজীবন রাম। ঠিক আছে। আর একটা মনে রাখবে, যে আর একটা এখান থেকে মনে রাখবে, সেটা হচ্ছে চক্রবর্তী রাজাগোপালাচারী। চক্রবর্তী রাজাগোপালাচারী। ঠিক আছে। শ্রী রাজাগোপালাচারী। চক্রবর্তী রাজাগোপালাচারী, ইনি কি দপ্তরে ছিল? ইনি চক্রবর্তী রাজাগোপালাচারী যে দপ্তরটা ছিল সেটা হচ্ছে শিক্ষা এবং কলা। শিক্ষা এবং কলা। ঠিক আছে। যদি বলা যেতে পারে শিক্ষা এবং কলা, এবং এই চক্রবর্তী রাজাগোপালাচারী সম্বন্ধে তোমাদের কি বলবো, একটা স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল যদি বলা যায়, তাহলে সেটা কি? চক্রবর্তী রাজাগোপালাচারী হচ্ছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, একটুখানি একটা মিনিট, ফোন আসলাম, একটা মিনিট একটু। হ্যাঁ বলো। না না না। হুম। ওকে, ঠিক আছে। এবারে কথা হচ্ছে কি, তাহলে এইটা হয়ে গেল, তাহলে আমাদের পুরো অন্তর্বর্তীকালীন সরকারের সম্বন্ধে পুরো ব্যাপারটা হচ্ছে বলে দিলাম। ঠিক আছে। এখন কথা হচ্ছে কি, যে এরপরে যে দেশের সরকারটা যেটা গঠন করা হচ্ছে সেটা অনেক কিছু জায়গা থেকে রয়েছে। এখন এবারে আমরা একটা আসি, যে এই যে আমি কথাটা বললাম, এই যে আমি একটা কথা বললাম, যে তোমার ড্রাফটিং কমিটি। হুম। ড্রাফটিং কমিটি, ড্রাফটিং কমিটিকে কি দেওয়া হয়েছিল? যে বিভিন্ন দেশের সংবিধানগুলোকে একত্রিত করে তোমরা সেগুলোকে করবে। তো কোন কোন দেশের সংবিধানটাকে একত্রিত করা হয়েছে?
প্রথম দেখো, প্রথম কোন সংবিধানটা একত্রিত করা হয়েছে? ভারত শাসন আইন, ভারত শাসন আইন 1935। ভারত শাসন আইন 1935, এইটা। ভারত শাসন আইন 1935 থেকে কি কি নেওয়া হয়েছে? কতগুলো জিনিস নেওয়া হয়েছে। কি ব্যাপার? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, ঠিক আছে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, যারা এখানে নতুন আছো তাদের উদ্দেশ্যেই বলছি। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলতে কি? যেখানে সেন্টার আর স্টেট দুজন মিলে ডিসিশন নেবে, ঠিক আছে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা দুটো হয়, একটা হচ্ছে কি সেন্টার আর স্টেট দুজন মিলে ডিসিশনটা নেবে, আর একটা জায়গা থেকে হয় কোনো একটা বিষয়ে সেন্টার আর স্টেট দুজন মিলে তো ডিসিশন নেবে অবশ্যই, কিন্তু লাস্ট অফ অল সেন্টারের ডিসিশনটাই কিন্তু ফাইনাল হবে। রাজ্যের ডিসিশন কিন্তু কারো কাজে আসবে না, সেন্টারের ডিসিশনটাই কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল হবে। সেটাই কিন্তু যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য। 2 নম্বর কি? রাজ্যপালের পদ। 2 নম্বর কি? রাজ্যপালের পদ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আর কি নেওয়া হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে? মেন মেন যে জিনিসগুলো আছে সেগুলোকে করাচ্ছি, সব এখান থেকে আসে না, প্রচুর আছে, কিন্তু মেন মেন জিনিসগুলোকে পড়িয়ে দেবো যাতে করে এইগুলো থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। জরুরি অবস্থা সংক্রান্ত ব্যবস্থাদি, জরুরি অবস্থা সংক্রান্ত ব্যবস্থাদি, এইগুলো ভারত শাসন আইন 1935 থেকে নেওয়া হয়েছে বাবু। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, রাজ্যপালের পদ, আর জরুরি অবস্থা। কারণ দেখো, প্রথম যেটা, আমাদের যদি কোনো সংবিধানকে কাউকে রচনা করতে বলে, আমি অন্যান্য দেশের সংবিধানটা পরে আসছি, আমরা আগে আমাদের দেশে দেখব আমাদের দেশে কি কি সোর্স আছে, তাই না? তারপর আমি বাইরে হাত মারতে যাব। আমি দেখতে পাচ্ছি আমাদের দেশে ভারত শাসন আইন 1935 সালটা এখন জল জল করছে, তাহলে ভারত শাসন আইন থেকে যেগুলো আছে সেগুলোকে আগে নিয়ে নিই, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটাকে নিয়ে নিই, আমি সেখান থেকে রাজ্যপালের একটা পদটা রয়েছে সেটাকে নিয়ে নিই, জরুরি অবস্থা সম্বন্ধে কি কি ব্যবস্থা রয়েছে, জরুরি অবস্থা করতে গেলে কি কি ব্যবস্থা রয়েছে সেইগুলোকে আমি সম্বন্ধে নিয়ে নিই। এবারে আমাদের একটা কথা, এইখান থেকে কিছু কিছু জিনিস আমি একটু এক্সপ্লেনও করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। প্রথম কথা, এই যে রাজ্যপালের পদ কি রয়েছে, রাজ্যপালের পদ, এইগুলো পরে আমি পড়াবো, জাস্ট এখন একটুখানি বলে যাচ্ছি। প্রথম কথা, রাজ্যপালকে কে নিয়োগ করে? রাজ্যপালকে নিয়োগ করে কিন্তু রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি নিয়োগ করে, ঠিক আছে। রাজ্যপালের কি ক্ষমতা আছে সেগুলোকে সম্বন্ধে পরে আসবো। রাষ্ট্রপতি নিয়োগ করে এবং রাষ্ট্রপতির মতো সমান পাওয়ারটাই কিন্তু রাজ্যপাল নেয়। রাষ্ট্রপতিও কি আমাদের দেশের নাম সর্বস্ব শাসক, রাজ্যপালও কিন্তু নাম সর্বস্ব শাসক রাজ্যের জন্য। রাষ্ট্রপতি নাম সর্বস্ব শাসক, তাহলে প্রকৃত শাসককে প্রধানমন্ত্রী, রাজ্যপালও নাম সর্বস্ব শাসক, প্রকৃত শাসককে মুখ্যমন্ত্রী, ঠিক আছে। রাজ্যপাল, রাজ্যপাল কাকে কাকে নিয়োগ করে জাস্ট একটুখানি বলে দিই, আমাদের হাইকোর্টের যে বিচারপতি রয়েছে তাকে কিন্তু নিয়োগ করে, ঠিক আছে। তাহলে রাষ্ট্রপতির মতোই কিন্তু সমান পাওয়ারটা রাজ্যপালেরও রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবারে কথার আমি জরুরি অবস্থা, ঠিক আছে, জরুরি অবস্থা সংক্রান্ত ব্যবস্থাটি, জরুরি অবস্থা সংক্রান্ত ব্যবস্থাটিটা বলতে কি, আমি প্রথমটা একটু বলবো যে আমাদের দেশে কটা জরুরি অবস্থা রয়েছে। আমাদের দেশে 3টে জরুরি অবস্থা রয়েছে। একটা হচ্ছে বাবু 352, যেখানে কি রয়েছে, ন্যাশনাল এমার্জেন্সি আছে, ন্যাশনাল এমার্জেন্সি আছে। তারপরে 356, যেখানে স্টেট ইমার্জেন্সি আছে। আর 3 নম্বর হচ্ছে 360, যেটা হচ্ছে ফিনান্সিয়াল ইমার্জেন্সি আছে। আমাদের দেশে কোন জরুরি অবস্থাটাকে এখনো পর্যন্ত জারি করা হয়নি? 360-এর ফিনান্সিয়াল ইমার্জেন্সি এখনো পর্যন্ত জারি করা হয়নি। 300, আমাদের দেশে কি কি জরুরি অবস্থা জারি করা হয়েছে? 3বার জরুরি অবস্থা জারি করা হয়েছে। 3বার জরুরি অবস্থাটা কোন জরুরি অবস্থা জারি করা হয়েছে? 352 ন্যাশনাল ইমার্জেন্সিটাই জারি করা হয়েছে। কিরম কিরম, কোন কোন কি কি মানে কোন কোন ইয়ারে জারি করা হয়েছে, দেখ এগুলোকে ভালো করে দেখে নাও। 1962, একদম প্রপার ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি। 1962-তে একবার জরুরি অবস্থা জারি করা হয়েছিল।
কি হয়েছিল 1960 জরুরি অবস্থা? আচ্ছা, জরুরি অবস্থাটা এবারে যারা কনস্টিটিউশনটা নিয়ে ফার্স্ট রয়েছে তাদেরকে আমি জরুরি অবস্থাটা সম্বন্ধে একটু বলি। জরুরি অবস্থাটা কখন জারি করা হয় বলো তো বাবু? জরুরি অবস্থাটা তখনই জারি করা হয় যখন দেশে একটা টার্ময়েল রয়েছে, দেশে যুদ্ধ রয়েছে, বিগ্রহ লেগে রয়েছে, সেই রকম একটা সময় কিন্তু জরুরি অবস্থাটা জারি করা হয়। প্রথম যেটা জরুরি অবস্থা জারি করা হয়েছিল 1962-তে। 1962-তে যে জরুরি অবস্থাটা জারি করা হয়েছিল, কেন জরুরি অবস্থাটা জারি করা হয়েছিল, কিসের কারণে জরুরি অবস্থাটা জারি করা হয়েছিল? না, ইন্দো-চীন ওয়ার হয়েছিল। ইন্দো-চীন ওয়ারের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছিল। 1966-এ একবার জরুরি অবস্থা জারি করা হয়েছিল। কিসের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছিল? ইন্ডিয়া পাক ওয়ার, ভারত পাকিস্তান যুদ্ধ, সেই সময় একটা জরুরি অবস্থা জারি করা হয়েছিল। 1971 আবার ইন্দো পাক ওয়ার প্লাস বাংলাদেশ, এই 1971 সালে বাংলাদেশ কিন্তু তৈরি হয়েছিল। বাংলাদেশ কিন্তু তৈরি হয়েছিল। তিনবার কিন্তু আমাদের দেশে ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়েছিল। ঠিক আছে? তাহলে এই যে জরুরি অবস্থাটা সংক্রান্ত ব্যবস্থাটি কোথা থেকে নেওয়া হয়েছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। আচ্ছা, আমাদের দেশে দীর্ঘ 200 বছর কারা রাজত্ব করেছে? ব্রিটিশ রাজত্ব করেছে। তাহলে ব্রিটিশদের থেকেও নিশ্চয়ই অনেক কিছু নেওয়া হবে। অবশ্যই নেওয়া হয়েছে। ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হবে না মানে? দীর্ঘ 200 বছর এরা রাজত্ব করেছে, এখান থেকে নেওয়া হবে না? কি কি নেওয়া হয়েছে? 1 নম্বর ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থা। কি নেওয়া হয়েছে বাবু? সংসদীয় ব্যবস্থা। এই যে তোমরা বুঝতে পারছো, ভারতের সংবিধানটা, ভারতের যে একে পার্লামেন্টকে সংসদ বলে। সংসদীয় ব্যবস্থা মানে কি? উপরে থাকবে রাজ্যসভা, তারপরে থাকবে লোকসভা। এই যে একটা সংসদীয় ব্যবস্থা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটিশদের থেকে নেওয়া হয়েছে। কি নেওয়া হয়েছে? তারপরে সিঙ্গেল সিটিজেনশিপ নেওয়া হয়েছে। কি নেওয়া হয়েছে? সিঙ্গেল সিটিজেনশিপ নেওয়া হয়েছে। সিঙ্গেল সিটিজেনশিপ মানে কি? একক নাগরিকত্ব, সেটাকে নেওয়া হয়েছে। আচ্ছা, 3 নম্বর যেটা রয়েছে, এবং 3 নম্বরটার সাথে তোমরা এক্ষুনি পরিচয় থাকবে। 1942-তে একটা ক্যাবিনেট মিশন পাঠানো হয়েছিল। 1946-এ একটা ক্যাবিনেট মিশন পাঠানো হয়েছিল। তাহলে আমাদের যে ক্যাবিনেট মিশন, কিটা দেওয়া হয়েছে? ক্যাবিনেট মিশন। এই ক্যাবিনেট মিশনটা কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটিশদের সংবিধান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে? বুঝতে পেরেছ? প্লাস হচ্ছে 4 নম্বর যেটা রয়েছে, কি নেওয়া হয়েছে? ল মেকিং প্রসিডিওর। ল মেকিং প্রসিডিওর এগুলো নেওয়া হয়েছে। তাহলে সংসদীয় ব্যবস্থা, সিঙ্গেল সিটিজেনশিপ, ক্যাবিনেট সিস্টেম প্লাস ল মেকিং প্রসিডিওর। বলো, এগুলো ইউজফুল মনে হচ্ছে? এগুলো কি ইউজফুল মনে হচ্ছে? হুম, ঠিক আছে। এইগুলো কি জিনিসগুলো জানতে তোমরা? হুম 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 হুম। আচ্ছা, বাকিদের কি খবর? বাকিরা জানতে? বাকিরা? আচ্ছা, চলো। ঠিক আছে, তাহলে ব্রিটিশের সংবিধান থেকে এইগুলো নেওয়া হয়েছে। সংসদীয় ব্যবস্থা, সিঙ্গেল সিটিজেনশিপ প্লাস হচ্ছে ক্যাবিনেট মিশন, এটা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এবারে এসো, এবারে এসো আমেরিকান সংশোধন, আমেরিকার সংবিধান। তাহলে কি রয়েছে? আমেরিকান কনস্টিটিউশন। আমেরিকান কনস্টিটিউশন, আমেরিকার সংবিধান থেকে কি কি নেওয়া হয়েছে? না, আমেরিকার সংবিধান থেকে প্রথম যেটা নেওয়া হয়েছে, খুব ইম্পর্টেন্ট, মৌলিক অধিকার। মৌলিক অধিকার। ভারতের সংবিধান, যেমন তোমাকে বললাম, দুটো জিনিস হয়, একটা হচ্ছে লিখিত এবং অলিখিত, এটা হয়। তার সঙ্গে এটাও মাথায় রাখবে বাবু, ভারতের সংবিধানটা সেটা কি রয়েছে? রিজিড অ্যান্ড ফ্লেক্সিবল। রিজিড অ্যান্ড ফ্লেক্সিবল। হুম, রিজিড মানে কি? কিছু কিছু জিনিসকে পরিবর্তন করাটা সত্যিকারে খুব কঠিন। আর ফ্লেক্সিবল মানে কি হচ্ছে? কিছু জিনিসকে পরিবর্তন করাটা খুব সোজা। এইটা কেন বললাম এই সময়টা? স্যার এইটার সাথে এটার কি রিলেশন আছে? অবশ্যই আছে। এই যে রিজিড বললাম, আমি কি বললাম? সংবিধানের কিছু কিছু বিষয় আছে যেগুলোকে পরিবর্তন করাটা খুব মুশকিল, সহজে কিন্তু পরিবর্তন করা যায় না।
তার মধ্যে একটা 1 নম্বর হচ্ছে মৌলিক অধিকার। মৌলিক অধিকারটা কিন্তু কোনো দিনও পরিবর্তন করা এত সহজ ব্যাপার কিন্তু নয়। ঠিক আছে? তো মৌলিক অধিকারটা কিন্তু পরিবর্তন করাটা এত সহজ ব্যাপার কিন্তু কিছু নয়। এটাকে পরিবর্তন করতে গেলে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হয়। ঠিক আছে? আবার কিছু জিনিস ফ্লেক্সিবল আছে, সেই ফ্লেক্সিবলটা যখন আমি ধারা পড়াবো, ধারাতে তোমাদের এটা বুঝিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আর কি নেওয়া হয়েছে তাহলে আমেরিকার সংবিধান থেকে? মৌলিক অধিকার রয়েছে। আর একটা হচ্ছে কি নেওয়া হয়েছে? খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, প্রস্তাবনা। প্রস্তাবনা। আচ্ছা, এই প্রস্তাবনার ব্যাপারটা যখন বললাম, বলো তো কবে এই আমাদের উদ্দেশ্য বিষয়ক কমিটির প্রস্তাবটা পেশ হয়েছে এবং সেইটা নিয়ে আমাদের প্রস্তাবনাটা কবে পেশ হয়েছে বলো তো? বলো। প্রস্তাবনাটার জন্য উদ্দেশ্য বিষয়ক কমিটিটা কবে পেশ হয়েছে? আমি এক্ষুনি বলে দিলাম। হুম 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 1947 সালের হচ্ছে 22শে জানুয়ারি, ঠিক। 1947 সালের যে 22শে জানুয়ারি হচ্ছে প্রস্তাবনার হচ্ছে রূপটা পেয়েছিল, ঠিক আছে। তো এই প্রস্তাবনাটাও কিন্তু কোথা থেকে নেওয়া হয়েছে? প্রস্তাবনাটাও কিন্তু আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। 3 নম্বর, 3 নম্বর যেটা রয়েছে উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি, ঠিক আছে। আমি যখন রাজ্যপালের ব্যাপারটাও বললাম, উপরাষ্ট্রপতিও ব্যাপারটা বললাম, এটা মনে রাখবে, এ হচ্ছে যে রাজ্যসভার হচ্ছে প্রেসিডেন্ট, রাজ্যসভার হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে আমাদের ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে। প্লাস রাজ্যসভার আর একটা কি বলা যেতে পারে উপরাষ্ট্রপতিকে? এক্স অফিসিও চেয়ারম্যান। এক্স অফিসিও চেয়ারম্যান, চেয়ারম্যান তো অবশ্যই, কিন্তু এক্স অফিসিও চেয়ারম্যান। কেন এক্স অফিসিও চেয়ারম্যান বলতে? কারণ উনি কিন্তু ওই অফিসটা হোল্ড করেন না। ভাইস প্রেসিডেন্ট কিন্তু রাজ্যসভার কিন্তু কোনো সদস্য নয়, অথচ তিনি কিন্তু সেই জায়গাটা হোল্ড করছেন। তাহলে ওনাকে কি বলা যেতে পারে? এক্স অফিসিও চেয়ারম্যান হচ্ছে আমাদের ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে। তো এই যে উপরাষ্ট্রপতিটা, উপরাষ্ট্রপতিটা কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। প্লাস আর একটা আমেরিকান কনস্টিটিউশন থেকে কি নেওয়া হয়েছে? সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের, সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের অপসারণের প্রক্রিয়া, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের অপসারণের প্রক্রিয়া, সেটাও কিন্তু আমেরিকান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবারে আমাকে বলো, এটা অনেকবার পড়ানো হয়েছে, বলো ক্যালকাটা হাইকোর্ট কবে স্ট্যাবলিশড হয়েছিল? ক্যালকাটা হাইকোর্ট কবে স্ট্যাবলিশড হয়েছিল? ক্যালকাটা হাইকোর্ট কবে স্ট্যাবলিশড হয়েছিল? 1862 সালে ক্যালকাটা হাইকোর্ট স্ট্যাবলিশ হয়েছিল। তুমি যেটা বলছো 1885 সালে, সেটা হচ্ছে ন্যাশনাল কংগ্রেস হয়েছিল। হ্যাঁ, 1860 মনে রাখবে, 1862-তে এইরকম ভাবে মনে রাখবে, 1860 দেখো হাইকোর্ট যখন হবে তখন কোনো অ্যাক্টের দ্বারা হয়? কোনো অ্যাক্ট ছাড়া কি কোনো হাইকোর্ট ফাইকোর্ট তৈরি হয়? না। কোনো অ্যাক্ট ছাড়া কোনো কিছু হাইকোর্ট ফাইকোর্ট কোনো কিছু তৈরি হয় না, ঠিক আছে। তো একটা কথা হচ্ছে কি মনে রাখবে, 1861 সালে একটা অ্যাক্ট হয়েছিল, সেই অ্যাক্টটার নাম কি? সেই অ্যাক্টটার নাম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। এই অ্যাক্টের পরেই 1862 সালে যেটা হয়েছিল সেটা হচ্ছে ক্যালকাটা বম্বে মাদ্রাস, ক্যালকাটা, ক্যালকাটা বম্বে আর একটা হচ্ছে ম্যাড্রাস, এই তিনটে জায়গায় কিন্তু হাইকোর্ট ফর্ম হয়েছিল, ঠিক আছে। 1862-তে ক্যালকাটা বম্বে মাদ্রাস তিনটে জায়গায় কিন্তু হাইকোর্ট। আর একটা কথা মনে রাখবে, এই যে সুপ্রিম কোর্টের ব্যাপারটা বললাম 1784-এ, সেখানে কি হয়েছিল? আমাদের প্রথম সুপ্রিম কোর্ট হয়েছিল, সেটা কোথায় হয়েছিল? ক্যালকাটায় হয়েছিল। ক্যালকাটায় হয়েছিল হচ্ছে আমাদের প্রথম হচ্ছে সুপ্রিম কোর্টটা হচ্ছে ফর্ম হয়েছিল। হুম, এরকম করে জিনিসটাকে রয়েছে, ঠিক আছে। তো হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের বিচারপতিদের এটা রয়েছে, এটা রয়েছে। আচ্ছা, এরপরে যেটা আসে দেখো, সব কিন্তু ইম্পর্টেন্ট নয়, যেগুলো যেগুলো আসে সেগুলোকে তোমাদের বলে দিচ্ছি। এরপরে একটা আসে কনস্টিটিউশন, সেটা হচ্ছে আইরিশ কনস্টিটিউশন। কি বললাম? আইরিশ কনস্টিটিউশন, ঠিক আছে। আচ্ছা, আজকে এই যে জিনিসগুলো, এগুলো কি পড়াচ্ছি তোমাদের? সংবিধানটা আজকে তাহলে কি পড়ালাম এটুকু একদম ভালো করে মাথায় রেখে দেবে, যে সংবিধানটা কিভাবে তৈরি হলো, প্লাস সংবিধানটা থেকে যে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টটা ফর্ম করেছিল 1946-এ, যে ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করেছিল,
সেইটার জন্য সেইটা সম্বন্ধে তোমাদেরকে বললাম। প্লাস আজকে কি বলছি যে সংবিধানগুলোর যে সোর্সটা কোথা কোথা থেকে এগুলোকে নেওয়া হয়েছে সেগুলো সম্বন্ধে তোমাদেরকে বলছি। আইরিশ কনস্টিটিউশন থেকে কি নেওয়া হয়েছে মনে রাখবে, আইরিশ কনস্টিটিউশন থেকে প্রথম যেটা নেওয়া হয়েছে ডিপিএসপি, ঠিক আছে, মানে কি ডাইরেক্টিভ প্রিন্সিপাল of the state policy, directive principle of the state policy কোথা থেকে নেওয়া হয়েছে, আইরিশ কনস্টিটিউশন থেকে। মনে রাখবে এখান থেকে একটা কোশ্চেন আসে যে ডিপিএসপিটা কি আদালত কর্তৃক বলবৎযোগ্য? না, আদালত কর্তৃক এটা বলবৎযোগ্য নয়। আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। কেন এই আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় বলতে কি বোঝাতে চাইছেন? ডিপিএসপিটা শুধুমাত্র ভারতের সংবিধানে কিছু ইনস্ট্রাকশন দেয়া আছে। তোমাকে বলা হয়েছে তুমি এইভাবে করো, যে তুমি সকালবেলা উঠে ঘুম থেকে উঠে তুমি মর্নিং ওয়াক করো। তোমাকে শুধু জাস্ট আমি একটা গাইডলাইন দিতে পারি, তারপরে একটুখানি ফ্রেশ হয়ে তুমি পড়তে বসতে পারো, তোমাকে আমি ইনস্ট্রাকশন দিতে পারি। মানা বা না মানাটা সেটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে। আমি কিন্তু তোমাকে মানতে কোনোভাবে ফোর্স করতে পারি না। ডিপিএসপিটাও ঠিক সেই রকম, কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে এটা করতে হবে, ওটা করতে হবে, এটা করলে এটা করা উচিত, এরকম কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। কিন্তু সেটা যদি কেউ ফলো আপ না করে, সেই জায়গায় কিন্তু তুমি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গেলে সেটা কিন্তু কোনো মতেই অ্যাকসেপ্টেবল হবে না, কারণ এটা আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, সেটাকে মানলে ভালো, আর না মানলে কিন্তু আর কোনো ব্যাপার কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে। অনেক পরীক্ষায় যে কেন কোশ্চেনটা আসে, খুব অনেকবার মানে রাজ্য সরকার পরীক্ষায় এসছে, এই ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা আইরিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট যেটা রয়েছে অস্ট্রেলিয়ার কনস্টিটিউশন। অস্ট্রেলিয়ার কনস্টিটিউশন থেকে কি নেওয়া হয়েছে? কনকারেন্ট লিস্ট। তোমাদের আগে কিছু বলছিলাম না যে ভারতের সংবিধানটা কি সংবিধান? যুক্তরাষ্ট্রীয় সংবিধান বলছিলাম না, যেখানে সেন্টারেরও কিছু বিষয় রয়েছে, হ্যাঁ, সেন্টারের কিছু বিষয় রয়েছে, স্টেটেরও কিছু বিষয় রয়েছে। এই কনকারেন্ট লিস্টে কিছু কেন্দ্রীয় তালিকা রয়েছে, কেন্দ্রীয় তালিকার মধ্যে যেমন আমাদের মন্ত্রিসভাটা রয়েছে, তারপরে ব্যাংক রয়েছে, তারপর রেল রয়েছে, এরকম কিছু কেন্দ্রীয় তালিকা রয়েছে। এডুকেশন রয়েছে, প্লাস আবার রাজ্য তালিকা রয়েছে। রাজ্য তালিকার মধ্যে কি কি রয়েছে? রাজ্য তালিকার মধ্যে যেমন প্রথম রয়েছে পুলিশ রয়েছে, ঠিক আছে। তারপরে 2 নম্বর যেটা রয়েছে এগ্রিকালচার রয়েছে। এইগুলো কিন্তু সব তোমার রাজ্য তালিকা। পুলিশ রয়েছে, এগ্রিকালচার রয়েছে, এগুলো সব তোমার রাজ্য তালিকা, ঠিক আছে। আর কনকারেন্ট লিস্ট মানে কি রয়েছে? যেখানে সেন্টার আর স্টেট দুটোরই কিন্তু রয়েছে। যেমন কি হয়েছে, এই যে এডুকেশনের একটা কথা বললাম, এটা কিন্তু তোমার কনকারেন্ট লিস্টে, মানে এখানে সেন্টারও ডিসিশন নিতে পারে, স্টেটও ডিসিশন নিতে পারে, ঠিক আছে। সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়ার। লাস্ট একটা বলে দিই, সেটা কি রয়েছে? হ্যাঁ, বলো। দিল্লি পুলিশ, এটা সেন্ট্রাল পুলিশ, কেন্দ্রের আন্ডারে। দিল্লিটা তো এমনিই তো একটা প্রশাসনিক বিভাগ রয়েছে। সেটা তো দিল্লিটা তো আমাদের, ওটা একটা আমাদের ইন্ডিয়ান ক্যাপিটাল রয়েছে। ওখান থেকেই তো আমাদের জিনিসটাকে পুরো রুল করা হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ, ওটা তো আমাদের এমনি ইউনিয়ন টেরিটরির মধ্যে পড়ছে। তুমি একটা ভাবো না, দিল্লিটা তো একটা ইউনিয়ন টেরিটরির মধ্যে এমনি পড়ে যাচ্ছে। আমাদের যে যতগুলো ইউনিয়ন টেরিটরি আছে, দিল্লিটা একটা ইউনিয়ন টেরিটরির মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে। তাহলে ইউনিয়ন টেরিটরি অবশ্যই সেন্ট্রাল পুলিশ, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসের একটা আমার আনসারের পিছনে একটা লজিক ভাববে যে দিল্লিটা একটা ইউনিয়ন টেরিটরি। হ্যাঁ, দিল্লিটা ইউনিয়ন টেরিটরি হলেও ওখানে কিন্তু রাজ্য বিধানসভা রয়েছে, না হলে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল ওখানে বসতো না। কিন্তু আছে তো দিল্লিটা ইউনিয়ন টেরিটরির মধ্যে। তাহলে ইউনিয়ন টেরিটরি যদি হয়, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের রুলিং, তাহলে অবশ্যই সেন্ট্রাল পুলিশ।
আচ্ছা, তারপর কি হচ্ছে ইউএসএসআর, এইটা হচ্ছে মনে রেখে দাও। এটার মানেটা কি রয়েছে? ইউনাইটেড ইউনাইটেড স্টেটস অফ ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া। এখান থেকে যেটা নেওয়া হয়েছে অনেকবার, এটাও পরীক্ষায় কিন্তু দেয়। কি নেওয়া হয়েছে? ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিস, ঠিক আছে। এটা প্রতিবার এই কোশ্চেনটা আসে যে ডিপিএসপি কোথা থেকে নেওয়া হয়েছে আর ইউএসএসআর ইউনাইটেড স্টেটস, এটা মনে রাখবে। এখন যে মৌলিক কর্তব্যটা টোটাল কথা রয়েছে 11টা, ঠিক আছে। 11টা হচ্ছে আমাদের মৌলিক কর্তব্য। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএসআর থেকে, ঠিক আছে। সো এই আজকে তাহলে আমি কি পড়ালাম প্রথম থেকেই বলে দিচ্ছি। সংবিধানটা কিভাবে তৈরি হলো, সংবিধানের যে আমাদের 1946 যে ইন্টারিম গভর্নমেন্টটা ফর্ম হয়েছিল সেখান থেকে কারা কোন দায়িত্বে ছিল, প্লাস হচ্ছে আমাদের সংবিধানটার মধ্যে কোন কোন জায়গা থেকে এই সংবিধানটাকে নেওয়া হয়েছে। বলো, কারোর কোনো কোয়ারি আছে? কারোর কোনো কোশ্চেন আছে? কারোর কোনো কোশ্চেন আছে এটা থেকে? কারোর কোশ্চেন আছে? সুরেন্দ্রনাথ, শুভজিৎ, লিপিকা, সুদেশনা, মোনালি, মৌসুমী, তোমাদের কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এটাকে গ্রুপে দিয়ে দেওয়া হবে, সবাই কিন্তু নোটস করে তোমরা কিন্তু গ্রুপে ছবি পাঠাবে, তাহলে বুঝতে পারা যাবে যে তোমরা পড়াশোনা করছো, ঠিক আছে। যদি ক্লাসটাকে আরো কিভাবে করাতে হয় বা তোমাদের যদি কিছু কোয়ারি থাকে সেটাও তোমরা গ্রুপে লিখে অবশ্যই কিন্তু পাঠাবে, ঠিক আছে।